আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে আজকে আমরা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমি একটু যদি বড় করে দেই তাহলে তোমাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। হুম, হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, কি বলেছে ভাই আমরা একটু দেখি তো এখানে। আচ্ছা, হলো কথাটুকু কাটা যাক, ওটা তার দরকার নেই। হুম, আচ্ছা, দেখো ভাই কি বলা আছে এখানে আমাদের প্রশ্নে বলেছে ঢাকার নিরাময় ফার্মা এর ২০১৭ সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। আচ্ছা, কি কি লেনদেন? জানুয়ারির ১ তারিখে বলেছে নগদ ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকার কম্পিউটার ও ৩০,০০০ টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। আচ্ছা, এরপরে জানুয়ারির ৩ তারিখে বলেছে জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় ৮০,০০০ টাকা। জানুয়ারির ৭ তারিখে বলেছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় ৩২০০ টাকা অর্থাৎ ৩,২০০ টাকা। জানুয়ারির ১৮ তারিখে বলেছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত ৬,০০০ টাকা। ২৭ তারিখে বলেছে নগদে ঔষধ বিক্রয় ১,৪০,০০০ টাকা। এগুলো আমাদের লেনদেন বলা আছে। আমাদের রিকোয়ারমেন্টে কি বলা আছে? ক নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ বের করতে বলছে ভাইয়া? আমার যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো থেকে আমি কি বের করব? আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। কি করব ভাই? আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। ভালো কথা। প্রারম্ভিক মূলধন মানে কি? আমরা সবাই জানি প্রারম্ভিক এই শব্দটার মানে হচ্ছে হিসাবকালের প্রথম দিন। প্রারম্ভিক এই শব্দটার মানে কি? হিসাবকালের প্রথম দিন বা হিসাবকালের শুরুর দিন, তাই না? আচ্ছা, তাহলে হিসাবকালের প্রথম দিনকে আমরা প্রারম্ভিক বলি। মূলধন বলতে বোঝাই মালিক আমার ব্যবসায় যা কিছু দিছে তার সমষ্টিকে। মূলধন বলতে কাকে বোঝাই? মালিক আমার ব্যবসায়ে যা কিছু দিছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা মূলধন বলি। তাহলে প্রারম্ভিক মূলধন মানে মালিক বছরের শুরুতে, মালিক হিসাবকালের শুরুতে আমার ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টিকে আমরা কি বলবো? প্রারম্ভিক মূলধন বলবো। তাহলে মালিক কি কি দিছে আমাকে বছরের শুরুতে? দেখো, মালিক নগদ দিছে ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকার কম্পিউটার দিছে এবং ৩০,০০০ টাকার পণ্যদ্রব্য দিছে। তাহলে মালিক যা কিছু দিছে আমি যদি তার সব কিছুকে যোগ করতে চাই, ভাইয়া খেয়াল করো, মালিক আমার ব্যবসায় যা কিছু দিছে আমি যদি তার সকল কিছুকে কি করতে চাই? যোগ করতে চাই, তাহলে আমার কি বেড়ে যাচ্ছে? এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে, সরি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে মালিক আমাকে দিয়েছে ৫৫,০০০ টাকা নগদ, মালিক আমাকে দিয়েছে ৫০,০০০ টাকার কম্পিউটার, মালিক আমাকে দিয়েছে ৩০,০০০ টাকার বিক্রয়যোগ্য পণ্য। তাহলে ৩০,০০০ আর ৫০,০০০ একটু যোগ করি, আসো ভাইয়া আমরা একটু যোগ করি। দেখো, ৫৫,০০০ যোগ ৫০,০০০ যোগ ৩০,০০০, তাই তো? যোগ করলে এখানে আসে কত? আসে হচ্ছে ১,৩৫,০০০ টাকা। কত টাকা আসবে? ১,৩৫,০০০ টাকা। এইটা হচ্ছে আমার ব্যবসায়ের, এইটা হচ্ছে আমার ব্যবসায়ের কিসের পরিমাণ? এটা হচ্ছে আমার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া খ নম্বরে কি বলছে? বলছে যে জানুয়ারি ৩ থেকে ২৭ তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। ৩ থেকে ২৭ তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাইতে বলছে এবং গ নাম্বার আমাকে বলছে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব প্রস্তুত করো। কোন ছকে করতে হবে সেটা বলে নাই, বাট খতিয়ান প্রস্তুত করতে বলছে। আচ্ছা, যেহেতু আমাকে খতিয়ান করতেই হবে, জাবেদায় দেখো ৩ থেকে ২৭, তার মানে সবগুলো লেনদেনের কথা বলছে, শুধুমাত্র একটা বাদ দিয়ে ১ তারিখে। জাবেদা করলে খতিয়ান প্রস্তুত করাটা সহজ হয়ে যায়। ভাইয়া
জাবেদা করলে খতিয়ান প্রস্তুত করা কি হয়, সহজ হয়ে যায়, তাই না? আমি জাবেদা করছি, জাবেদা করলে আমার জন্য খতিয়ান প্রস্তুত করা এই প্রক্রিয়াটা আমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, আমি 1 তারিখের লেনদেনেরও জাবেদা করে দিব, যদিও আমার কাছে চায় নাই, যদিও আমার কাছে চায় নাই, তারপর আমি কি করে দিব, 1 তারিখের লেনদেনের জাবেদাটা করে দিব। হ্যাঁ, জাবেদা করলে কি আমার জন্য সুবিধা, আমার জন্য কি সুবিধা হবে ভাইয়া, আমার জন্য সুবিধা হবে এই যে আমি কি করতে পারবো, আমি এইখানে এই জাবেদা করার ফলে আমি এখানে কি করতে পারবো, এই জাবেদা করার ফলে আমার খতিয়ান প্রস্তুত করাটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একদম প্রথম থেকে যাই, আমরা একদম প্রথম থেকে যাই 1 তারিখের লেনদেন। কি বলা আছে ভাইয়া, বলা আছে নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে, বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে, তাই না? তাহলে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ আসে এখানে, জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখে। ওকে, জানুয়ারি মাসের 1 তারিখ, 1 তারিখের কাহিনী কি হবে ভাইয়া, 1 তারিখে মালিক আমাকে নগদ দিছে, নগদ দিলে নগদ টাকা বাড়ে, নগদান হিসাব, নগদ দিলে নগদ টাকা বাড়ে, আমার নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ডেবিট হবে। ভালো কথা ভাইয়া, নগদান হিসাব ডেবিট হবে, কত টাকা ডেবিট হবে, 55,000 টাকা ডেবিট হবে। তাহলে এখানে আমি লিখি 55,000 টাকা, এখানে আমি লিখলাম কত, 55,000 টাকা। ওকে, মালিক কি দিছে ভাইয়া, মালিক দিছে হচ্ছে কম্পিউটার। দেখো ভাইয়া, মালিক কি দিছে, মালিক দিছে 50,000 টাকার কম্পিউটার। তাহলে 50,000 টাকার কম্পিউটার যদি মালিক দেয়, কম্পিউটার একটা ইলেকট্রনিক্সের জিনিস, তাহলে আমার ব্যবসায় অফিস সরঞ্জাম বাড়ছে। তাহলে আমি এখানে বলতে পারি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট কত টাকা, 50,000, 1 2 3 4, 50,000 টাকা। অফিস সরঞ্জাম হিসাব কি, 50,000 টাকা। ওকে, মালিক কি দিছে ভাইয়া, পণ্যদ্রব্য দিছে, কত টাকা মূল্যের, 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য পণ্য দিছে, তাই না? বিক্রয়যোগ্য পণ্য মানে কি, এই পণ্যটা মালিক পরে বিক্রয় করবে, তাই না? ক্রয়কৃত, তাহলে আমার ব্যবসায় ক্রয়কৃত পণ্যের পরিমাণ বাড়ে, ক্রয় বাড়লে ক্রয় একটা ব্যয়, ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমি এখানে লিখে দিব ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা ডেবিট ভাইয়া, 30,000 টাকা। তাহলে এখানে আমি লিখে দিই 30,000, 1 2 3 4। ভাইয়া আরেকবার একটু খেয়াল করে দেখো, মালিক ব্যবসায়ীর নগদ টাকা দিছে, মালিক নগদ টাকা দিলে আমার ব্যবসায়ীর নগদ টাকার পরিমাণ বাড়ে, নগদ টাকা একটা সম্পদ, বৃদ্ধি পাইলে ডেবিট করতে হবে, আমি লিখে দিছি নগদান হিসাব ডেবিট। অফিস সরঞ্জাম এটা একটা সম্পদ, মালিক আমার ব্যবসায় অফিস সরঞ্জাম দিছে, আমার ব্যবসায় অফিস সরঞ্জাম দিলে আমার ব্যবসায় অফিস সরঞ্জাম নামের সম্পত্তির পরিমাণ বাড়ে, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। মালিক আমাকে বিক্রয়যোগ্য পণ্য দিছে, অর্থাৎ মালিক আমাকে এমন কিছু পণ্যদ্রব্য এনে দিছে যেগুলো আমি পরবর্তীতে বিক্রয় করতে পারবো, তাহলে ক্রয় হিসাব বাড়ছে, ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, ক্রয় হিসাবের পাশে আমি লিখে দিছি ডেবিট। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে 50,000, এই যে 55,000, এই যে 30,000, এই যে অলমোস্ট 1,35,000 টাকার জিনিসপত্র, এটা আমাকে কে দিছে, মালিক দিছে। ভাইয়া মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমি বলি মূলধন হিসাব, মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমি কি বলি ভাইয়া, সেটাকে আমি বলি মূলধন হিসাব। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে মূলধন হিসাব। এখানে আমি তাহলে কি লিখবো, এখানে আমি তাহলে লিখবো হচ্ছে মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব কি হবে, মূলধন হিসাব ক্রেডিট কত টাকা, 1,35,000 টাকা, 1 2 3, 1,35,000 টাকা। কত টাকা ভাইয়া, 1,35,000 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরের লেনদেনে আমরা আসি। এরপরে হচ্ছে কি 1 তারিখের পর আমাদের 3 তারিখের লেনদেন, জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। আচ্ছা, আমার ব্যবসায়টা একটা ঔষধ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, বলাই আছে নিরাময় ফার্মা। কি নাম, সুন্দর একটা নাম, দেখো নিরাময় ফার্মা, তাই না? এই যারা ফার্মেসির ব্যবসা দিতে চাও ভবিষ্যতে, তোমরা এই নামটা নিতে পারো চাইলে, খুব সুন্দর একটা নাম, দেখো নিরাময় ফার্মা, তাই না? ওকে, তাহলে সে একটা ফার্মেসির ব্যবসায় দিছে, তো একটা ফার্মেসি ব্যবসায়ের কাঁচামাল বা একটা ফার্মেসি দোকানের তার ওটাকে কি বলে, ব্যবসায়িক পণ্য, সেটা কি ঔষধ।
একটা ফার্মেসির দোকান সে তো আর আলু পেঁয়াজ বিক্রি করবে না, তাই না? একটা ফার্মেসির দোকান সে তো আর তেল বিক্রি করবে না, সে তো আর ওই সবজি বিক্রি করবে না, সে তো আর ডিম বিক্রি করবে না। সে কি করবে? সে ঔষধ বিক্রি করবে। তো ঔষধ বিক্রি করার জন্য তাকে তো ঔষধ কারো না কারো কাছ থেকে কিনে নিয়ে আসতে হবে। আমি মনে করো আমি ঔষধ বিক্রি করব। তাহলে আমি যদি ঔষধ বিক্রি করি তাহলে আমাকে কি করতে হবে? ঔষধটা কোনো না কোনো একটা জায়গা থেকে কিনে নিয়ে আসতে হবে। আমাকে ঔষধটা কোনো না কোনো জায়গা থেকে কি করতে হবে? কিনে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি ঔষধ কিনছি ক্রয় ৮০,০০০ টাকা। এখন আমরা সবাই একটা কথা জানতাম, সেটা হচ্ছে কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে লেনদেনটা বাকিতে হয়, তাই না? কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তার মানে লেনদেনটা কিভাবে হইছে? বাকিতে হইছে। এখানে দেখো জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় ৮০,০০০ টাকা। তারপরে আমি পণ্য ক্রয় করছি, একই সাথে একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে, তার মানে আমি এই পণ্যটা ক্রয় করছি বাকিতে। এই পণ্যটা আমি ক্রয় করছি কি? বাকিতে। এখন আমি বাকিতে পণ্য ক্রয় করি আর আমি নগদে পণ্য ক্রয় করি। ভাই আমি কিন্তু পণ্য কিনছি মানে ক্রয় হিসাব ডেবিট। চোখ বন্ধ করে আমাকে কি করতে হবে? ক্রয় হিসাব কি করতে হবে? চোখ বন্ধ করে আমাকে ক্রয় হিসাব ডেবিট করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম ক্রয় হিসাব ডেবিট কত টাকা? ক্রয় হিসাব ডেবিট ৮০,০০০ টাকা। তাহলে এখানে লিখে দিই ক্রয় হিসাব ১ ২ ৩ ৪ ৮০,০০০ টাকা। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? ৮০,০০০ টাকা। এখন এই পণ্য ক্রয় করছি কিভাবে? নগদে কিনলে নগদ টাকা চলে যাবে। ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে কিনলে ব্যাংকের টাকা কমে যাবে। আমি নগদেও কিনি নাই, ব্যাংকেও কিনি নাই, আমি তার টাকাই দেই নাই। তার মানে কি? তারে এখন আমি টাকা দেই নাই, ভবিষ্যতে টাকা দিতে হবে না? এই যে নিরাময় ফার্মা, তার কাছ থেকে আমি বাকিতে ঔষধ নিয়ে আসছি, ২ দিন পরে সে এসে আমার বলবে না ভাই টাকা দেন। তার মানে এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ টাকা পাবে, ভবিষ্যতে আমার কাছে ব্যবসায়ীর কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে, তাকে আমরা বলি পাওনাদার। পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব। ইংরেজিতে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল বলি ইংরেজিতে, তাই না? তাহলে এই যে আমি টাকা পাইছি মানে আমার কাছে টাকা পায় বাকিতে ক্রয় করার কারণে তার নাম কি হবে? তার নাম হবে হচ্ছে পাওনাদার। তার নাম কি? তার নাম হচ্ছে পাওনাদার। তাহলে এখানে কি হবে? পাওনাদার জাহান, জাহান বলি কেন? পাওনাদার নিরাময় ফার্মা হবে, তাই না? আচ্ছা, পাওনাদার নিরাময় ফার্মা হিসাব ক্রেডিট ৮০,০০০ টাকা। ভাই আমি আর পুরাটা নাম লিখি নাই, তোমরা পুরা নাম লিখে নিও, বেশি বড় নাম লিখলে জায়গা কমে যাবে। আচ্ছা, জাহানের কাছ থেকেই তো কিনছে, দেখছো আমি নাম ঠিকই লিখছিলাম, নামটা তো আমি ঠিকই লিখছিলাম, জাহানের কাছ থেকে কিনছে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিরাময়। আচ্ছা, তাহলে পাওনাদার জাহান। ওকে, পাওনাদার জাহান ট্রেডার্স হিসাব বা জাহান ফার্মা হিসাব ক্রেডিট। এতটুকু বুঝছি, নাম নিয়ে ঝামেলা করো না ভাই, একটা লিখে দিছি শেষ। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এরপরে আমরা যাই, এরপরে কি ছিল ভাইয়া? এরপরে ৭ তারিখে বলছে একটি পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয় ৩২০০ টাকা, ৩,২০০ টাকা। ৭ তারিখ দেখো, ৭ তারিখে আমি একটা প্রিন্টার বিক্রি করে ৩,২০০ টাকা পাইছি। পুরাতন প্রিন্টার বেচা দিছি, ছিল আমার কাছে, দিছি বেচা, লাগবে না, উদয় নষ্ট পইরা আছে, বেচা দিছি। তাহলে আমার কাছে ভাইয়া আমার কাছে তাহলে কত ভাইয়া? ৩,২০০ টাকা আমি নগদ পাইছি। আমি তাহলে কি পাইছি? ৩,২০০ টাকা আমি নগদ পাইছি, নগদ। তাহলে এখানে কি হবে? এখানে আমার জন্য নগদ টাকা বাড়বে। নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট কত টাকা? ৩,২০০ টাকা। ১ ২ ৩, সরি ৩,২০০, তো ৩,২০০ টাকা। নগদান হিসাব ডেবিট কত? ৩,২০০ টাকা। ভালো কথা। এই নগদ টাকা আমি পাইছি কিসের কারণে? একটা প্রিন্টার বিক্রি করার কারণে। প্রিন্টার একটা ইলেকট্রনিক্সের সম্পদ, ইলেকট্রনিক্সের জিনিস, এবং ইলেকট্রনিক্সের সম্পত্তিকে আমরা বলি হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে আমার ব্যবসায় থেকে একটা অফিস সরঞ্জাম নামে সম্পত্তির পরিমাণ কমে গেছে, তাহলে এখানে আমি বলতে পারি অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। কত টাকা? ৩,২০০ টাকা। এই কত টাকা ভাইয়া? ৩,২০০ টাকা।
আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? আরেকবার খেয়াল করো, আমি একটা প্রিন্টার বিক্রি করে দিছি, প্রিন্টার বিক্রি করে দিয়ে আমি নগদ টাকা পাইছি, আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, নগদান হিসাব ডেবিট করে দিছি, ভালো কথা। এখন এই নগদ টাকা পাওয়ার জন্য আমাকে কি খুয়াইতে হইছে, মানে আমার কাছ থেকে কি চলে গেছে? আমার কাছ থেকে একটা প্রিন্টার চলে গেছে। প্রিন্টার এটা একটা ইলেকট্রনিক্সের সম্পদ, মানে ইলেকট্রনিক্সের আইটেম। ইলেকট্রনিক্সের যে কোনো আইটেম যদি আমার জন্য সম্পদ হয়, সেটার নাম হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট ৩,২০০ টাকা। এরপর আমরা দেখব 18 তারিখে কি বলছে, বলছে যে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহাদ ড্রাগসকে ঔষধ ফেরত ৬,০০০ টাকা। দেখছো নি, ঔষধের ব্যবসা শুরু করতে পারি নাই, ঔষধের ব্যবসা শুরু করতে পারি নাই, আমার কি করে দিছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে দিছে, মানে ডেট শেষ, ডেট ফেল ওষুধ দিয়ে দিছে, তাই না? আচ্ছা, তাইলে এই যে আমি 3 তারিখে জাহানের কাছ থেকে ৮০,০০০ টাকার ওষুধ কিনছিলাম, 3 তারিখে জাহান ড্রাগস থেকে আমি কি করছিলাম, ৮০,০০০ টাকার পণ্য কিনছিলাম, ৮০,০০০ টাকার ওষুধ কিনছিলাম। 18 তারিখে এসে দেখি এই ৮০,০০০ টাকার পণ্যের মধ্যে ৬,০০০ টাকার পণ্যের মেয়াদ শেষ, ওষুধের কি হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তাই না? তাহলে এই ওষুধ তার বাজারে চলবে না, বিক্রি করতে পারবো না। তাহলে কি করবো, জাহানকে তার ওষুধ ফেরত দিয়ে দিব, বলবো বাবা তোমার ওষুধের ডেট শেষ, তুমি তোমার ওষুধ ফেরত নাও। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন যখন আমি জাহানের কাছ থেকে পণ্যটা কিনছিলাম, পণ্য বলতে মেডিসিনটা কিনছিলাম, তখন আমি কি করছি, আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ায় দিছি। তখন আমি আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ায় দিছি, আর কমায় দিছি কি, কমায় দিছি হচ্ছে আমার, সরি, ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ায় দিছি। আর যেহেতু তার আমি টাকা দেই নাই, কমাই দিছি বলতে নগদ টাকা দিলে নগদ টাকা কমে যায় তো, বাট আমি তো তার নগদ টাকা দেই নাই, আমি তার টাকাই দেই নাই। তার মানে আমার পাওনাদার নামে দায়ের পরিমাণ বাড়ছে। তার মানে সে আমার কাছে জাহান ফার্মা, সে আমার কাছে ৮০,০০০ টাকা পায়। এখন যখন আমি তারে ৬,০০০ টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, যে ভাই তোমার পণ্য তুমি নিয়ে যাও, ভেজাল পণ্য দিছো কেন আমারে, তুমি আমার ডেট ওভার পণ্য দিবা কেন, ৬,০০০ টাকা ফেরত দিয়ে দিছি। এখনো কি জাহান ফার্মা আমার কাছে ৮০,০০০ টাকা পায়? সাহস আছে চাইতে পারবে আমার কাছে ৮০,০০০ টাকা? এখন সে আমার কাছে চাইবে কত, ৭৪,০০০ টাকা। ৬,০০০ টাকা বাদ দিলে এখন সে আমার কাছে পাবে কত, ৭৪,০০০ টাকা পাবে, তাই না? তার মানে আমার পাওনাদার নামের যে দায় ছিল, দায়টা কমে যাচ্ছে। পাওনাদার নামে যে দায় ছিল, দায়টা কি হয়ে যাচ্ছে, এখন কমে যাচ্ছে, তাই না? তাহলে 18 তারিখের লেনদেনে কি হবে, পাওনাদার পাওনাদার জাহান হিসাব ডেবিট, পাওনাদার জাহান হিসাব ডেবিট কত, ৬,০০০ টাকার পাওনাদার আমার কমে যাবে। আমার ৬,০০০ টাকার পাওনাদার কি হবে, কমে যাবে। আমার ৬,০০০ টাকার পাওনাদার কি হবে, কমে যাবে, ভালো কথা। পাশাপাশি আমার যে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ আমি বাড়ায় দিয়েছিলাম ৮০,০০০ টাকা, এখন কি আমার ৮০,০০০ টাকার পণ্য কেনা আছে, কমে গেছে না ৬,০০০? তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত টাকা, ৬,০০০ টাকা। এই কত টাকা, ৬,০০০ টাকা। ওকে, এরপরে কি আছে ভাইয়া, ২৭ তারিখে, ২৭ তারিখে বলছে নগদে ঔষধ বিক্রয় ১,৪০,০০০ টাকা। মাশাআল্লাহ, অনেকক্ষণ পরে পণ্য বিক্রি করছি, তাই না? এই ২৭ তারিখে, ২৭ তারিখে আমি পণ্য বিক্রি করছি ভাইয়া। আমি পণ্য বিক্রি করে নগদ টাকা পাই, বলছেই তো, আমি পণ্য বিক্রি করে কি পাইছি, নগদ টাকা পাইছি ১,৮০,০০০ টাকা। কত, ১,৮০,০০০ টাকা পাইছি পণ্য বিক্রি করে। তাহলে আমি নগদ টাকা পাইছি, মানে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। নগদ টাকা বাড়ছে মানে নগদান হিসাব, এই নগদ টাকা বাড়ছে মানে কি, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। নগদ টাকা বাড়ছে মানে কি, নগদান হিসাব ডেবিট। কত টাকা নগদান হিসাবে ডেবিট করতে হবে ভাইয়া, কত টাকা, ১,৪০,০০০, সরি ১,৮০,০০০ না, ১,৪০,০০০। তাহলে এখানে লিখলাম ১ ২ ৩ ৪, ১,৪০,০০০। এই টাকাটা আমার জন্য বাড়ছে কেন, আমি পণ্য বিক্রি করছি এই জন্য। পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয়, পণ্য বিক্রি করা এটা আমার জন্য কি একটা আয়। তার মানে আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বাড়ছে, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, ভালো কথা। আয়ের পরিমাণ বাড়ছে, যদি আমার ব্যবসায় আয়ের পরিমাণ বাড়ে, তার মানে বিক্রয় বাড়ছে, বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, ১,০০,০০০, ১ ২ ৩ ৪, ১,৪০,০০০ টাকা।
কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে সবগুলো লেনদেনে জাবেদ আমি করে ফেলছি, যেটা আমার কাছে খ নাম্বারে চাইছিল। আসো তোমাদের ক আর খ এর উত্তরটা দেখাই দেই। ক আর খ আমরা ঠিক করছি নাকি দেখো। এই যে ক নাম্বারে আমরা প্রারম্ভিক মূলধন বের করছিলাম, তাই না? এই না, প্রারম্ভিক মূলধন বের করছিলাম, মালিক যা কিছু দিছিল সবকিছু যোগ করে দিছিলাম, বের হয়ে গেছে 1,35,000। আমাকে জাবেদা করতে বসলে 1 তারিখের লেনদেন বাদ দিয়ে, আমি যেহেতু খতিয়ান করব এই জন্য আমি 1 তারিখেরটা সহ করছি। এই যে দেখো ভাইয়া জাবেদা তোমার সামনে আছে, তুমি মিলাই নিও, আমরা যা করছি এখানে যা করছি কোনো পার্থক্য নেই। এখন আমরা আসবো খতিয়ানে। আমাদেরকে কি কি খতিয়ান করতে বলছে? আমাদেরকে বলছে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, 4টা খতিয়ান করতে বলছে। ভাইয়া খতিয়ানের এখানে দেখো আমাকে কোনো ছক মেনশন করে দেয় নাই যে বাবা তোমাকে অমুক ছকেই করতে হবে, বলে দিছে আমার কিছু বলে নাই। যখন আমাকে ছক নির্দিষ্ট করে না দিবে তখন আমি আমার মন মতো অঙ্ক করতে পারবো। আমার যেই ছকে ইচ্ছা আমি সেই ছকে করব। আমার ব্যক্তিগত অভিমত যদি তোমরা শোনো, সেটা হচ্ছে টি ছক ব্যবহার, চলমান জেড ছক ব্যবহার করাটা ভালো, কারণ এটা ক্যালকুলেশনটা ইজি হয়। এখন তোমাদের কারো যদি এরকম মনে হয় যে না ভাই আমি তো টি ছক ভালো পারি, ভালো পারলে ভাই টি ছকেই তুমি করো। কেউ যদি বলে যে না ভাই আমি চলমান জেড ছক ভালো পারি, তাহলে তো বাবা তুমি চলমান জেড ছকেই করো। যেহেতু আমাকে প্রশ্নে কোনো কন্ডিশন দেয় নাই, প্রশ্নে যেহেতু আমাকে বলে নাই যে তোমাকে ওই ছকেই করতে হবে, যদি প্রশ্নে বলে দিত যে নিরাময় ফার্মার লেনদেন সমূহ নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব টি ছকে প্রস্তুত করো, তুমি বাধ্য টি ছকে করতে। টি ছক না পারলে উত্তর ছেড়ে দিয়ে আসতে হবে, কিন্তু উত্তর টি ছকেই করতে হবে। যদি বলে দিত যে চলমান জেড ছকে করো, তাহলে তোমাকে চলমান জেড ছকেই করতে হইতো, পারলে পারবা, না পারলে প্রশ্ন বাদ দিয়ে চলে আসতে হবে। মানে আমাকে বলে দিলে যেটা বলে দিবে সেইটাই, যেটা বলে দিছে আমাকে সেটাই করতে হবে, আমাকে কিচ্ছু বলে নাই। তার মানে তারা আমাকে ফ্লেক্সিবল রাখছে যে বাবা তোমার যেটা ভালো, তুমি যেটা ভালো পারো সেটা তুমি করো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে মনে হয় যে চলমান জেড ছকটা সহজ, এই জন্য আমি চলমান জেড ছকে করছি। তোমরা যদি কেউ টি ছকে করতে চাও করিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সবার প্রথম আমরা কি করব? নগদান হিসাব প্রস্তুত করব। ভাইয়া নগদান হিসাব প্রস্তুত করার জন্য আমাকে আগে খুঁজতে হবে কোন কোন লেনদেনের জাবেদায় নগদান হিসাব আছে। নগদান হিসাবের খতিয়ান করার জন্য আমাকে আগে খুঁজতে হবে কোন কোন লেনদেনের জাবেদায় আমার নগদান হিসাব আছে। আমরা একটু খুঁজি, আসো আমরা একটু খুঁজি। এই যে দেখো একটা নগদান হিসাব আছে 1 তারিখের লেনদেনের জাবেদায়, ভালো কথা। এই যে দেখো একটা নগদান হিসাব আছে আমার 7 তারিখের লেনদেনের জাবেদায়। আমার আরেকটা নগদান আছে এই যে 27 তারিখের লেনদেনের জাবেদায়, তাই না? তাহলে নগদান হিসাব আছে 1/7/27, এই 3 তারিখের লেনদেন আমার নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কিভাবে অন্তর্ভুক্ত হবে দেখো ভাইয়া, এই যে 1 তারিখের এই লেনদেনে নগদান হিসাব আছে, আমার সাথে সাথে উত্তর দিবা। মনে করতেছো অনলাইনে ক্লাস, উত্তর না দিলে হবে না, উত্তর দাও, আমার সাথে সাথে উত্তর দাও। ভাইয়া এই যে 1 তারিখের লেনদেনের জাবেদায় নগদান হিসাব আছে, উত্তর হচ্ছে আসে। কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। তাহলে আমরাও কোন পাশে লিখবো ভাইয়া? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? নগদানের উল্টা হিসাব। নগদান যদি ডেবিট হয় নগদানের উল্টা ক্রেডিট, নগদান যদি ক্রেডিট হয় নগদানের উল্টা ডেবিট। তাহলে আবার প্রথম থেকে আসি ভাইয়া, 1 তারিখের লেনদেনে নগদান হিসাব আছে, উত্তর দাও, বলো আছে। কোন পাশে আছে ভাইয়া? বলো ডেবিট পাশে আছে। আমরা কোন পাশে লিখবো ভাইয়া? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো? উল্টা হিসাব। উল্টা হিসাব কি আছে? মূলধন হিসাব নামে। তাহলে এই যে দেখো আমরা নগদানের ছক কেটে মূলধন হিসাবে লিখছি, কোন ঘরে লিখছি ভাইয়া? এই যে দেখো ডেবিটের ঘরে লিখছি। কোন ঘরে লিখছি ভাইয়া? ডেবিটের ঘরে লিখছি। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? ওকে, ডেবিট জেড ছিল, আমরা ডেবিট জেড লিখে দিব 55,000। ডেবিট জেড ছিল, ডেবিট জেড লিখে দিব কত? 55,000। বুঝলাম, এইটুকু আমি বুঝলাম, তাই তো? আবার যাই দেখি তো আবার নগদান আছে কই? এই যে 7 তারিখে আছে। এই যে দেখো ভাইয়া 7 তারিখের লেনদেনে নগদান হিসাব আছে ভাইয়া, উত্তর কি? আছে। কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। তাহলে আমরা ওইটা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? অফিস সরঞ্জাম নামে লিখবো। তাহলে এই যে আমরা আসি 7 তারিখে আসবাবপত্র হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। এই যে দেখো ডেবিটের ঘর, দেখছো ডেবিট পাশে লিখবো বলছি, ডেবিট পাশে 3200 টাকা। তাহলে 55,000 যোগ 3,200 যোগ করলে 58,200। 55,000 যোগ 3,200,
55,000 যোগ 3,200 যোগ করলে কত হয় 58,200। এই যে আমি লিখলাম এখানে 58,200 টাকা। ভালো কথা, এইটুকু আমরা বুঝলাম। এরপরে আবার যাই তো, নগদান হিসাব কই আছে? এই যে দেখো 27 তারিখ। ভাইয়া 27 তারিখের লেনদেনের জাবেদায় নগদান হিসাব আছে? উত্তর কি আছে। যদি নগদান হিসাব থাকে তাহলে আমার নগদানের খতিয়ানে আসবে? উত্তর কি আসবে। কি কোন পাশে আসবে ভাইয়া? ডেবিট পাশে আসবে। কি নামে আসবে ভাইয়া? বিক্রয় হিসাব নামে আসবে। তাহলে এই যে দেখো আমরা 27 তারিখের লেনদেনে লিখলাম বিক্রয় হিসাব কত টাকা? 1,40,000 টাকা। তাহলে এখানে 58,200 টাকা আগে থেকে আমার ডেবিট ব্যালেন্স ছিল। খেয়াল করো ভাইয়া, খতিয়ানের যোগফলের কাহিনীটা কি? যোগফলের কাহিনী হচ্ছে আমার আগে একটা জেড ছিল ডেবিট, আমি এখন নতুন একটা জেড পাইলাম ডেবিট। তাইলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। ভাইয়া আমার আগে একটা জেড ছিল ক্রেডিট, আমি নতুন করে একটা লেনদেন পাইলাম, ওইটার জেরো ক্রেডিট। তাহলে ক্রেডিট ক্রেডিট থাকলে যোগ করতে হবে। ভাইয়া একটু খেয়াল করো, আমি অঙ্ক করতে করতে আমার আগে থেকেই একটা জেড ছিল ডেবিট, নতুন করে আমি একটা জেড পাইছি, সেটা হচ্ছে কি ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট কি করতে হবে? ডেবিট ক্রেডিটকে আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। আমার আগে থেকে একটা জেড ছিল ভাইয়া ক্রেডিট, আমি নতুন করে একটা জেড পাইলাম ডেবিট। তাহলে ক্রেডিট ডেবিট কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে কথা হচ্ছে যদি সমজাতীয় না হয় তাহলে বিয়োগ। তাহলে আমার আগে থেকে একটা জেড ছিল ডেবিট, ডেবিটটা ডেবিট পাশে গিয়ে লিখে দিছি। এরপরে যখন আমি 3200 টাকা আমি পাইলাম, আগে থেকে আমার জের আছে 55,000 টাকা, নতুন একটা জের পাইলাম, এটাও ডেবিট 3200 টাকা। 55,000 আর 3200 যোগ করলে 58,200। আবার দেখো আমার আগে থেকে একটা জের আছে 58,200 টাকা, নতুন করে আমি একটা জের পাইলাম 1,40,000 টাকা। 58,200 যোগ 1,40,000 যোগ করলে কত? 1,98,200 টাকা। 1,98,200 টাকা। কথাটা কি বুঝাইতে পারছি কি পারি নাই? নগদান শেষ, নগদানের খতিয়ান শেষ। এরপর আমরা চলে যাব, এরপর আমরা কই চলে যাব? এরপর আমরা করব অফিস সরঞ্জামের খতিয়ান। হ্যাঁ, অফিস সরঞ্জামের খতিয়ান। আবার আবার নগদান, আবার ইয়াতে আসি, জাবেদায় আসি। অফিস সরঞ্জাম কই কই আছে দেখি তো। এই যে দেখো ভাইয়া 1 তারিখের লেনদেনে অফিস সরঞ্জাম আছে, তাই তো? এই বুঝো, কিন্তু কেউ না বুঝলে আমাকে বইলো যে ভাইয়া আপনি যেমন বুঝাইছেন আমরা এইভাবে বুঝি নাই। আচ্ছা একটু খেয়াল করো ভাই, অফিস সরঞ্জাম কোন কোন জাবেদায় আছে? এই যে 1 তারিখের লেনদেনে অফিস সরঞ্জাম আছে, 7 তারিখের লেনদেনে অফিস সরঞ্জাম আছে। ভালো কথা, খেয়াল করো, মনোযোগ দাও, মনোযোগ দাও। ভাইয়া 1 তারিখের লেনদেনে অফিস সরঞ্জাম হিসাব আছে, তাহলে এটা কি অফিস সরঞ্জামের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে? উত্তর কি অন্তর্ভুক্ত হবে। কোন পাশে ভাইয়া? অফিস সরঞ্জাম যেহেতু ডেবিট পাশে আছে, তাহলে এটাকে ডেবিট পাশেই আমাকে লিখতে হবে। কি নামে লিখতে হবে? ডেবিটের উল্টা ক্রেডিট, ক্রেডিটের মূলধন হিসাব আছে, তাহলে মূলধন হিসাব নামে লিখতে হবে। দেখি তো আমরা এটাই করছি কিনা। এই যে ভাইয়া দেখো 1 তারিখের লেনদেন লিখছি মূলধন হিসাবে, ডেবিটের টাকা হবে, এই দেখো ডেবিটের ঘরে লিখছি 50,000। প্রথমে যেহেতু যোগ বিয়োগ করার কিছু নাই, তাহলে প্রথম জেরে লিখে দিলাম আমি 50,000 টাকা। এরপরে লেনদেন আমি যাই। এই যে দেখো ভাইয়া 7 তারিখের লেনদেনে কি অফিস সরঞ্জাম হিসাব আছে? উত্তর কি অফিস সরঞ্জাম হিসাব আছে। ভাইয়া তাহলে যেহেতু অফিস সরঞ্জাম হিসাব আছে, তার মানে এটা অফিস সরঞ্জামের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ক্রেডিট পাশে, কারণ যেহেতু অফিস সরঞ্জাম হিসাবটা ক্রেডিট পাশে আছে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? নগদান হিসাব নামে। ভাইয়া কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে, তাই না? তাহলে দেখি তো 7 তারিখের লেনদেনে, এই যে দেখো 7 তারিখের লেনদেনে নগদান হিসাব, নগদান হিসাব কোন পাশে বসবে বলছিলাম? ক্রেডিট পাশে। এই দেখো ক্রেডিট পাশে বসছে। আচ্ছা এখন যোগ বিয়োগে আসে। দেখো আমার আগে থেকে একটা জেড ছিল ডেবিট 55,000, আমার আগে থেকেই একটা জেড ছিল ডেবিট কত টাকা? 50,000। কত টাকা? 50,000। নতুন করে আমি একটা জেড পাইছি ক্রেডিট 3,200। আগে একটা জেড ছিল ডেবিট 50,000, নতুন একটা জেড পাইছি ক্রেডিট 3200। ডেবিট ক্রেডিট বিয়োগ করতে হবে। তাই 50,000 টাকা থেকে 3,200 বাদ দাও, তাহলে থাকবে কত? 46,800 টাকা। এটাই, আর যেহেতু কোনো লেনদেন নাই, এটাই আমাদের উত্তর। চলমান জেড ছকের সুবিধাই এটা, প্রতিটা লেনদেনের ফলাফল তাৎক্ষণিক বের হয়ে যায়, প্রতিটা লেনদেনের ফলাফল কারেকশন বা যোগফল সাথে সাথে আমার বের হয়ে যায়, তাই না? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম।
এরপরে আমাকে কোন খতিয়ান করতে হবে? ক্রয় হিসাবের খতিয়ান, তাই না? আচ্ছা, ক্রয় হিসাবের খতিয়ান করব আমরা, ক্রয় হিসাবের খতিয়ান, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি করব? ক্রয় হিসাবের খতিয়ান করব। তাহলে আমরা আবার একটু জাবেদায় ফিরে যাই, আচ্ছা, ক্রয় হিসাব, আমাকে আগে ক্রয় হিসাবগুলো খুঁজতে হবে। দেখো এই যে 1 তারিখের লেনদেনে ক্রয় হিসাব আছে, আবার 3 তারিখের লেনদেনে ক্রয় হিসাব আছে। আমরা ক্রয়ের খতিয়ান করার সময় অনেক সময় ভুলে যাই, ক্রয় এক জিনিস, ক্রয় ফেরত আরেক জিনিস, দুইটা একই জিনিস না। ক্রয় এক জিনিস, ক্রয় ফেরত আরেক জিনিস, দুইটা একই জিনিস না। আচ্ছা, ক্রয়গুলোকে আমি আলাদা করে নিছি, ভালো কথা। আমার সাথে সাথে বইলেও ভাইয়া এই 1 তারিখের লেনদেনে আমার ক্রয় হিসাব আছে, তাহলে এটা কি আমার ক্রয় জাবেদায় আসবে? ক্রয়ের খতিয়ানে কি আসবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আসবে। ভাইয়া এটা যেহেতু ডেবিট পাশে আছে, তাহলে এটাকে আমরা কোন পাশে লিপিবদ্ধ করব? ডেবিট পাশে লিপিবদ্ধ করব। কি নামে লিপিবদ্ধ করব? ডেবিটের উল্টা যেই নাম আছে, ডেবিটের উল্টা তো মূলধন আছে, তাহলে আমরা কি এটা মূলধন নামে লিখব? হ্যাঁ, এটা আমরা মূলধন নামে লিখব। তাহলে দেখো ভাইয়া এই যে আমরা আসি, এসে এই যে দেখো জানুয়ারির 1 তারিখে মূলধন হিসাবে লিখব ডেবিট পাশে কত টাকা? 30,000 টাকা। ডেবিট প্রথম লেনদেন, যেহেতু ব্যালেন্স আর কিছু নাই, ডেবিট ব্যালেন্সই হবে। কত টাকা? 30,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব দেখো 3 তারিখে কি বলা আছে ভাই? আমরা একটু দেখি তো। এই 3 তারিখে বলা আছে এই যে দেখো ক্রয় হিসাব। 3 তারিখে বলা আছে এই যে দেখো ক্রয় হিসাব। তাহলে ভাইয়া 3 তারিখের লেনদেনে যেহেতু ক্রয় হিসাব আছে, তাহলে এটা কি আমাদের ক্রয়ের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে? উত্তর হচ্ছে হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? পাওনাদার হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। কি নামে? পাওনাদার হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। ভালো কথা, পাওনাদার হিসাব নামে আমরা অন্তর্ভুক্ত করব। এই যে দেখো আমরা লিখছি পাওনাদার জাহান ড্রাগস হিসাব, ডেবিট পাশে লিখলাম 80,000। এখন আমার আগে থেকেই একটা জের আছে ডেবিট 30,000 টাকা, নতুন কমে আমি আরেকটা জের পাইলাম, এটাও ডেবিট। দুইটা ডেবিট থাকলে এইখানে আমাকে যোগ করতে হবে। যোগ করলে তাহলে আমার কত হয়? 1,10,000 টাকা। যোগ করলে আমার কত হয়? 1,10,000 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে আমরা যাব, এরপরে কি পাওনাদার হিসাব করতে বলছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা পাওনাদার হিসাব করব। ওকে, এরপরে আমরা পাওনাদার হিসাব করব। দেখি তো পাওনাদার কই আছে। এই যে 3 তারিখের লেনদেনে আমার পাওনাদার আছে, 18 তারিখের লেনদেনে আমার পাওনাদার হিসাব আছে। ভালো কথা ভাইয়া, পাওনাদার হিসাব আছে, তাহলে এটা কি আমার পাওনাদারের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে? অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। তাইলে এই যে দেখো আমরা এখানে ক্রয় নামে অন্তর্ভুক্ত করছি, 3 তারিখে ক্রয় নামে অন্তর্ভুক্ত করছি কোন পাশে? কোন পাশে? ক্রেডিট পাশে, তাই না? এই দেখো ক্রেডিট পাশে 80,000। ক্রেডিট জেড ছিল প্রথমটা, এই জন্য প্রথমটা ক্রেডিট জেডই লিখেছি, কারণ প্রথমে তো আমার যোগ বিয়োগ করার কেউ নাই। প্রথমে যেই ব্যালেন্স আমি পাবো ওই ব্যালেন্সই আমি জেরের ঘরে লিখে দিব, কারণ প্রথমে আমার আগের সাথে যোগ করার মতো ডেবিট ক্রেডিটের কোনো এন্ট্রি আমার কাছে নাই, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি তো আর কি আছে, আর কিছু আছে। এই যে দেখো ভাই আবার 18 তারিখে ভাই পাওনাদার হিসাব আছে, তাহলে এটা কি পাওনাদারের খতিয়ানে আসবে? উত্তর হচ্ছে আসবে। ভাইয়া কোন পাশে আসবে? ডেবিট পাশে আসবে। ভাইয়া কি নামে আসবে? ক্রয় ফেরত নামে আসবে। তাহলে আমরা ক্রয় ফেরত নামে ডেবিট পাশে লিখবো, তাই না? এখন ঘটনা কি ঘটছে? আমার এক্সিস্টিং জের আছে ক্রেডিট, 80,000, আমি নতুন করে জের পাইছি ডেবিট 6,000। তাহলে ডেবিট ক্রেডিট ডেবিট, তাহলে কি করতে হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। ক্রেডিট ডেবিট কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিই, কত টাকা ভাইয়া? বিয়োগ করলে কত টাকা ভাইয়া? 74,000 টাকা। কত টাকা ভাইয়া? 74,000 টাকা। অসুবিধা আছে কোনো ভাইয়া বুঝতে? ভাইয়া কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলিও। আমরা কিছুটা মজার ছলে হয়তো কথা বলেছি ক্লাসটা একটু প্রাণবন্ধ রাখার জন্য। আসলে খতিয়ানটা এইভাবে করাটাই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। খতিয়ানটা এইভাবে করলেই আসলে আমার কাছে বেশি ভালো লাগে, আমার কাছে বেশি পছন্দ হয়, এই কারণে আমি এইভাবে একটু কথা বলেছি। আর ক্লাসে আসলে পড়ার সময় আমি একটু সিরিয়াস মুডেই থাকতে পছন্দ করি, এই জন্য অনেকে আমাকে বলে যে আপনি ক্লাসের সময় তো রেগে পড়ার কেন? আমি একদমই রাগ করে নাই, কিন্তু আমার কাছে পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য আসলে একটা সিরিয়াস মুড চলে আসে তখন। যাই হোক, আমি আশা করব আমাদের এই পাঠ্য বইয়ের 1 নম্বর সৃজনশীলটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার এই ক্লাসটাও তোমাদের সবার ভালো লেগেছে। ঠিক এইভাবে আমরা আমাদের পুরো
ইজি অ্যাকাউন্টিং বইটা তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। এই সবগুলো ক্লাস তুমি দেখতে পারবা যদি তোমার বাসায় এই ইজি অ্যাকাউন্টিং বইটা থাকে। ইজি অ্যাকাউন্টিং বইটা তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই যেই প্রশ্নের উপরের কিউআর কোডটা তুমি স্ক্যান করবা তোমার সামনে ওই প্রশ্নটাই উত্তর চলে আসবে। তাহলে ভাইয়া আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।